হাই, দিস ইজ ইনসানা। আজকের ভিডিওটা হচ্ছে মেইনলি একটা রিকোয়েস্টেড ভিডিও। আজকের ভিডিওটা বেসিক্যালি হচ্ছে এএমই নিয়ে, অর্থাৎ এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার। এই টপিকটা নিয়ে হচ্ছে আজকের ভিডিওটা, এবং আজকের ভিডিওতে আমি চেষ্টা করব এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং এর স্টাডিজ রিলেটেড সকল ইনফরমেশনগুলো আপনাদেরকে দেবার জন্য। এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার এই কথাটা থেকে আমরা খুব সহজে বুঝতে পারি এয়ারক্রাফট মেইনটেন্যান্সের ক্ষেত্রে যে সকল ইঞ্জিনিয়ার কাজ করে থাকে তাদেরকে এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার বলা হয়ে থাকে। আমরা অনেকেই দেখেছি এয়ারপোর্টে ফ্লাইটের সময়, অর্থাৎ টেক অফের পূর্বে এবং ল্যান্ডিং এর পরে এয়ারক্রাফটে কিছু চেকিং অথবা কোনো কিছু রিপেয়ারের প্রয়োজন হয়ে থাকে, এবং সেই সময় বেশ কিছু ইঞ্জিনিয়ার কাজ করে থাকে। তো এটাকে এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার, তারাই হচ্ছে মেইন এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার। অথবা অনেক সময় দেখা যায় যে এয়ারক্রাফট একটা লম্বা সময় অপারেশনের পরে এয়ারক্রাফটে কিছু মেজর প্রবলেম দেখা দেয়, এবং সেই প্রবলেমগুলো সলিউশন করার জন্য এয়ারক্রাফটটাকে রেস্টে পাঠিয়ে তারপর সেটাকে সলিউশন করা হয়ে থাকে, এবং সেই সলিউশনের সময় বেশ কিছু ইঞ্জিনিয়ার কাজ করে থাকেন, তারাও এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার। আচ্ছা, এখন আমরা দুইটা ওয়ার্ডের সাথে সবাই খুব পরিচিত, একটা হচ্ছে লাইন মেইনটেন্যান্স, অপরটা হচ্ছে বেস মেইনটেন্যান্স। এয়ারপোর্টে যে সকল মাইনর প্রবলেমগুলো ইমিডিয়েটলি সলিউশন করা হয়ে থাকে এয়ারক্রাফটের, সেগুলোকে বলা হয়ে থাকে লাইন মেইনটেন্যান্স ওয়ার্ক। আর যেই প্রবলেমগুলো মেজর প্রবলেম, সেক্ষেত্রে এয়ারক্রাফটকে যখন রেস্টে পাঠানো হয় এই প্রবলেমগুলোকে সলভ করা হয়, সেটাকে বলা হয়ে থাকে বেস মেইনটেন্যান্স। এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার লাইন মেইনটেন্যান্স এবং বেস মেইনটেন্যান্স পথ মেইনটেন্যান্সে কাজ করে থাকে। এছাড়াও তারা এয়ারক্রাফট ম্যানুফ্যাকচার কোম্পানিগুলোতেও কাজ করতে পারে। স্টাডিজ এই কথাটা মাথায় আসলে আমাদের প্রথমে মাথায় যেটা আসে সেটা হচ্ছে গ্র্যাজুয়েশন, অর্থাৎ আমি যে সেক্টরে নিজেকে এস্টাবলিশ করতে চাচ্ছি সেই সেক্টর রিলেটেড মেজর আমাকে গ্র্যাজুয়েটেড হতে হবে। এটা আমরা আসলে সবাই বিশ্বাস করি বা আমরা সবাই জানি, কিন্তু এমই হচ্ছে এমন একটা সেক্টর যে সেক্টরে বিলং করার জন্য আপনাকে এই সেক্টরের মেজর থেকে যে গ্র্যাজুয়েশন নিতে হবে বিষয়টা এমন না। আপনি যে কোনো মেজর থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এমই হতে পারবেন, তবে আপনাকে অবশ্যই লাইসেন্স কমপ্লিট করতে হবে। আপনি যদি এয়ারক্রাফট টাচ করতে চান তাহলে আপনাকে অবশ্যই লাইসেন্স নিতে হবে। এই লাইসেন্সটা হতে পারে ইয়াসা লাইসেন্স, এটা হতে পারে কাসা লাইসেন্স, এটা হতে পারে ফা, অথবা আপনি যে কান্ট্রিতে চাকরি করতে চাচ্ছেন সেই কান্ট্রির সিভিল এভিয়েশনের লাইসেন্সটা হচ্ছে এমির জন্য মাস্ট, এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। আর এছাড়াও আপনি এমির ক্ষেত্রে ডিপ্লোমা নিতে পারেন। আমি এনডি বা এইচএনডি অর্থাৎ ন্যাশনাল ডিপ্লোমা বা হায়ার ন্যাশনাল ডিপ্লোমার কথা বলছি না, আমি বলছি একেবারে ডিরেক্ট এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং এর উপরে যে ডিপ্লোমা, সেটা বাংলাদেশে শুধুমাত্র এই কোর্সটা প্রোভাইড করে থাকে এআইবি অর্থাৎ অ্যারোনটিক্যাল ইনস্টিটিউট অফ বাংলাদেশ। এছাড়াও দেশের বাইরে বেশ কিছু কান্ট্রিতে আপনি এই ডিপ্লোমাটা নিতে পারবেন। এছাড়াও ওয়ার্ল্ডে বেশ কিছু ইউনিভার্সিটি আছে যে ইউনিভার্সিটিগুলো থেকে আপনি এমইতে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারবেন। এদের মধ্যে এমিরেটস এভিয়েশন ইউনিভার্সিটি, যেখান থেকে আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারবেন 4.5 ইয়ার্সে, যেটা খুবই ভালো একটা এভিয়েশন ইউনিভার্সিটি। এরপরই আসে হচ্ছে ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েস্ট, যেটা ওয়েলসে অবস্থিত। এখান থেকে আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারবেন 3 ইয়ার্সে। এছাড়া ইউনিভার্সিটি অফ হাইল্যান্ড অ্যান্ড আইল্যান্ড, যেটা স্কটল্যান্ডে অবস্থিত। এছাড়া ফার ইস্ট ইউনিভার্সিটি, যেটা সাউথ কোরিয়াতে অবস্থিত, এবং নিউ ক্যাসেল কলেজ, এই কলেজটা থেকে আপনি এমইর উপরে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারবেন। আর লাইসেন্সের ক্ষেত্রে দুইটা রিনাউন্ড ইনস্টিটিউটের কথা না বললি না, একটা হচ্ছে এমিরেটস ইঞ্জিনিয়ারিং ট্রেনিং কলেজ, আর একটা হচ্ছে লুফথানসা টেকনিক। লাইসেন্সের ক্ষেত্রে আপনি যে কান্ট্রি থেকে বা যে ইনস্টিটিউট থেকে লাইসেন্স করেন না কেন, আপনি অবশ্যই এটা ইনশিওর করে নেবেন আপনি যে ইনস্টিটিউট থেকে লাইসেন্সটা নিচ্ছেন সেই ইনস্টিটিউট যেন 147 অ্যাপ্রুভড হয়। 147 অ্যাপ্রুভড মানে হচ্ছে আপনি যে ইনস্টিটিউট থেকে লাইসেন্সটা নিচ্ছেন সেই ইনস্টিটিউটটা এভিয়েশন অথরিটির সমস্ত রিকোয়ারমেন্টস ফুলফিল করে। ভিডিওর শুরুতেই আমি বলেছিলাম এটা একটা রিকোয়েস্টেড ভিডিও, এবং এই ভিডিওটার ক্ষেত্রে স্টাডি নিয়ে যতটা না প্রশ্ন ছিল, সব থেকে বেশি প্রশ্ন ছিল জব এবং স্যালারি নিয়ে। স্টাডি এবং জব এই দুইটার মাঝখানে একটা ওয়ার্ড আসে, সেটা হচ্ছে ইন্টার্ন। আপনি যখন লাইসেন্স পরীক্ষা দেবেন, মোটামুটি 5 থেকে 6টা লাইসেন্স এক্সাম কমপ্লিট করার পর আপনি অ্যাজ অ্যান ইন্টার্ন স্টুডেন্ট হিসেবে যে কোনো এয়ারলাইন্সেই অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া আপনি যে ইনস্টিটিউট থেকে এক্সাম দিচ্ছেন সেটা যদি 147 অ্যাপ্রুভ হয়, তাহলে সেই ইনস্টিটিউট থেকেই আপনাকে ইন্টার্নের জন্য প্রপোজাল দেওয়া হবে।
আপনি যখন অ্যাজ এন ইন্টার্ন স্টুডেন্ট হিসেবে একটা এয়ারলাইন্সে জয়েন করবেন প্রথমে, তখন আপনার ডেজিগনেশনটা হবে টেকনিশিয়ান অথবা ট্রেন ইঞ্জিনিয়ার, এবং লাইসেন্স কমপ্লিট করার পরে আপনার ডেজিগনেশন চেঞ্জ হয় অ্যাজ এ ইঞ্জিনিয়ার হবেন। এবং আপনি যখন আপনি অ্যাজ এন ইন্টার্ন স্টুডেন্ট হিসেবে একটা এয়ারলাইন্সে জয়েন করবেন, তখন মোস্টলি দেখা যায় 1 থেকে 2 মাস আপনাকে কোনো ধরনের কোনো স্যালারি দেওয়া হয় না। 1 থেকে 2 মাস পরে আবার কিছু কিছু এয়ারলাইন্স দেখা যায় প্রথম থেকে আপনাকে একটা অ্যামাউন্ট প্রোভাইড করে, যেটাকে আসলে স্যালারি হিসেবে কাউন্ট করা হয় না, এটাকে পকেট মানি হিসেবে কাউন্ট করা হয়। এবং যখন আপনি ইঞ্জিনিয়ার হবেন তখন আপনি ফুল স্যালারিটা পাবেন। আমি আবারও বলছি, ট্রেন অবস্থা আপনাকে যে স্যালারিটা দেওয়া হবে সেটাকে অ্যাজ এ পকেট মানি হিসেবে কাউন্ট করা হয়ে থাকে। আর এই পকেট মানির অ্যামাউন্ট বা আপনি এমই হিসেবে আপনার আসলে স্যালারিটা কেমন হবে এটা ডিপেন্ড করবে আপনি কোন এয়ারলাইন্সে চাকরি করছেন, সেটা ডোমেস্টিক নাকি ইন্টারন্যাশনাল, আপনি কোন মডেলে চাকরি করছেন, কোন মডেল এয়ারক্রাফটের উপরে চাকরি করছেন, অথবা আপনার কি এক্সপেরিয়েন্স আছে, আপনি কতটুকু যোগ্যতা সম্পন্ন একজন এমই, সবকিছুর উপর আপনার স্যালারিটা আসলে ডিপেন্ড করবে। আরেকটা বিষয় হচ্ছে এয়ারলাইন্স গুলো চাকরি করাকালীন সময় বিভিন্ন ধরনের টাইপ রেটিং প্রোভাইড করে থাকে। এই টাইপ রেটিং গুলো একজন এমইর জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ এই টাইপ রেটিংটা হচ্ছে মেইনলি একটা পার্টিকুলার এয়ারক্রাফট মডেলের উপরে ট্রেনিং করানো, যার মাধ্যমে একজন এমই তার সিভিকে অনেক হেভি করতে পারে। এনিওয়ে, যে কোনো সেক্টর এস্টাবলিশমেন্টের জন্য ডিটারমিনেশন এবং পেশেন্স এই দুটো খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। আর আমার তো মনে হয় এভিয়েশন সেক্টরের জন্য ডিটারমিনেশন এবং পেশেন্স এই দুটো সবথেকে বেশি ইম্পর্টেন্ট। সো বি ডিটারমাইন্ড অ্যান্ড কিপ পেশেন্স।